চেলপুর নামের গ্রামে মদন নিজের ওয়াইফ পুষ্পা এবং তাদের ৩ বাচ্চার সঙ্গে থাকত। যখন ও ১০ বছরে ছিল তখন ওর পরিবারের আর্থিক স্থিতি খুবই খারাপ ছিল। তার মায়ের শরীরও প্রচণ্ড খারাপ ছিল, যার জন্য তাকে তার পড়াশুনো ছোটবেলাতেই ছেড়ে দিতে হয়। কিন্তু সে কখনোই চাইতো না তার মতোই তার ছোট ভাই বোনকেও এই একই জিনিসটা যাতে করতে হয়। তাই জন্য সে ছোটবেলা থেকেই নিজের বাবার সঙ্গে কাজ করাটা শুরু করে দেয়, যাতে সেও নিজের পরিবারে কিছু অর্থ দিতে পারে বা সাহায্য করতে পারে, যাতে ওর ছোট ভাই বোন পড়াশুনো করে সফল হয়ে ওঠে। রাধা মা, আজকে যদি তুই আমার সাথে কাজ না করতিস তাহলে তোর এই ছোট ভাই বোন কখনোই এত ভালো পড়াশুনো করে উঠতে পারতই না। হ্যাঁ দিদি, তুমি আমাদের জন্য নিজের জীবন বলিদান দিয়েছো, নয়তো আজকের যুগে কে এরকম করে? তুমি আমাদের জীবন বানানোর জন্য কখনো নিজের ব্যাপারে ভাবলে না। তুমি আমাদের জন্য নিজের জীবনের কোনোদিন পরোয়া করনি, কিন্তু আমরা তোমাকে এই কথা দিচ্ছি যে তুমি আমাদের জন্য যা করেছো আমরা কোনো দিন ভুলবো না। বলো দিদি, তোমার কি চাই? আমি তোদের থেকে কিচ্ছু চাই না। আমি তো শুধু চাইতাম তোরা পড়াশোনা শিখে সফল হ, আর তোরা সেটা করেছিস। আর তাই আমার জন্য এর চেয়ে বেশি খুশির খবর আর কি হতে পারে? তোরা দুজন ভালো চাকরি পেয়েছিস, এতে আমি সত্যি খুব খুশি হয়েছি। এখন তো দুজনের ভালো চাকরিও হয়ে গেছে। তুই বলেছিলি যখন এরা ভালো চাকরি পেয়ে যাবে তখন তুই বিয়ে করে নিবি, আর তাই এখন তোর কাছে বিয়ে না করার কোনো অপশনই নেই। এবার আমি তোর জন্য ছেলে দেখা শুরু করব। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। এমনিও আমি যেটা চাইছিলাম সেটা তো হয়েই গেছে। রাধার যে ইচ্ছে ছিল নিজের ভাই বোনকে সফল দেখার, সেটা যখন পূর্ণ হলো, তারপরেই তার বাবা তার জন্য ছেলে দেখা শুরু করলো। পরের সপ্তাহে ওদের বাড়িতে ছেলের বাড়ির লোক এলো। দেখুন দাদা, এমনিতে আপনার মেয়ের মধ্যে কোনো কমতি নেই, আর আমরা কারুর মধ্যে খুঁত খোঁজার জন্য আসিও নি। কিন্তু আমার ছেলে অনেক পড়াশোনা জানা, তাই আমরা ওর জন্য একজন পড়াশোনা জানা মেয়ে খুঁজছি। যদি আমরা জানতাম যে আপনার মেয়ে পড়াশোনা জানে না, তাহলে সম্বন্ধ নিয়ে আমি কখনোই আসতাম না। আমরা আপনাদের মনে কোনো দুঃখ দিতে চাই না দাদা, কিন্তু আমি নিজের ছেলের বিয়ে আপনার মেয়ের সাথে দিতে পারবো না। যেহেতু রাধার পড়াশুনো করা হয়নি, তাই জন্য ছেলের বাড়ির লোক ওকে অস্বীকার করে। আজকালকার সময়ে যেখানে চারদিকে লোক পড়াশুনো করছে, সেই কারণে তার ছেলে কেন রাধার মতো একজন অশিক্ষিতকে বিয়ে করবে, যার জন্য তার বাবার ওকে নিয়ে প্রচণ্ড চিন্তা বেড়ে যায়। তুই তো নিজের ভাই বোনের চক্করে নিজের ব্যাপারে কখনোই ভাবিসনি, কিন্তু আমি তো একজন বাবা হওয়ার দরুন এটা কখনো ভাবা উচিত ছিল। যদি তুইও এদের মতো পড়াশুনো করতিস তাহলে আজকে তোর বিয়ে হয়ে যেত। তুই বাড়ির কাজ করতে পারিস, এত সুন্দর সুশীল গুণবতী তুই, তাও শুধু তোর পড়াশুনোর কারণেই কোনো ছেলে তোকে বিয়ে করতে চাইছে না। আমি শুধু এইটুকুই চাই যে আমার জীবিত অবস্থায় তোর বিয়ে হয়ে যাক, কারণ আমি না থাকলে তোর কি হবে আমি বুঝতে পারছি না। আরে তুমি এত চিন্তা কেন করছো বাবা? যদি আমার বিয়ে নাও হয় তাও তোমরা তো আছো আমার সাথে। আর এমনিও যদি আমার বিয়ে না হয় তাহলে আমি আমার ভাই বোন আর তোমাদের সাথে থাকব। আমার তো এমনিও তোমাদের ছেড়ে কোথাও যাওয়ার কোনো ইচ্ছেই নেই। মা, তোর ইচ্ছে থাক বা না থাক, কিন্তু বিয়ে তো সব মেয়েকেই করতে হয়। মা বাবার চলে যাওয়ার পরে আর কোনো কিছুই এক থাকে না। আমরা বেঁচে থাকতে যেন তোর বিয়ে হয়ে যায়, শুধু এটাই চাই। আরে মা, তুমি এসব কি কথা বলে যাচ্ছ? তুমি জানো না আমার এরকম কথা একদম ভালো লাগে না। আমি বলে দিচ্ছি, আজকের পরে আমার সামনে এরকম কথা বলবে না, তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না। রাধার মা বাবাকে তার বিয়ের প্রচণ্ড চিন্তা হতে থাকে, কারণ কোথাও না কোথাও তারা জানতো যে যেহেতু রাধা শিক্ষিত নয় তাই জন্য তার বিয়ে হবে না। আর আজকালকার যুগে একজন মানুষ যে পড়াশুনো জানে না সে কিভাবে বেঁচে থাকতে পারবে। তাই জন্যই তার একজন ভালো জীবনসাথী দরকার ছিল, এবং সেটা পেলে তার জীবনটা শুধরে যেত। তাই জন্যে ওর বিয়ের জন্য ছেলে খোঁজায় চেষ্টার কোনো ত্রুটি করেনি। কিন্তু তারপরেও ওরা কোনো ভালো সম্বন্ধই পায় না। আর এর মধ্যেই রাধার মা বাবার শরীরটা আবার খারাপ হয়ে যায়। কিছু মাস পরেই ওনারা দুজনে মারা যান। দিদি,
মা বাবার চলে যাওয়াতে তোমার যতটা কষ্ট হয়েছে ততটাই আমাদেরও হয়েছে, কিন্তু তুমি প্লিজ চুপ করো। এত দিন ধরে তুমি ঠিক করে খাওয়া দাওয়াও করনি, তুমি অন্তত একটু কিছু খাও। না অঞ্জু, আমার এখন কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, আর আমি কিছুক্ষণ একটু একা থাকতে চাই, তাই তোরা আমায় এখানে একা ছেড়ে দে। আরে এরম কি করা যায় নাকি দিদি? আমরা তোমাকে একলা কখনোই ছাড়বো না, আর না তোমাকে খিদে পেটে থাকতে দেব। চলো তাড়াতাড়ি মুখটা খোলো দেখি। হ্যাঁ, তুমি যদি না খাও তাহলে কিন্তু আমরাও খাবো না এক ফোঁটা। হ্যাঁ, বিবেকদা একদম ঠিক বলেছে। ওরা দুজনে রাধাকে এদিক ওদিক করে খাওয়াটা খাইয়ে দেয়, কিন্তু এই সবও কিছু দিনের জন্যই চলে। যখন ওরা দুজন বাইরে ভালো কাজ করতে শুরু করে, তো রাধা ওদের সঙ্গে সাহায্য করার জন্য টুকটাক কিছু কাজ শুরু করে। কিন্তু ওদের স্যালারির সামনে রাধার স্যালারি কিছুই নয়, আর সেটা তাই জন্য তারা দেখতেই পেত না। এই নে বিবেক, এই মাসে আমি এই টাকাটা রোজগার করেছি, তুই এই টাকাটা দিয়ে রেশন নিয়ে আসিস। দিদি, আমরা দুজনে তখন ইনকাম করছি, তাহলে তোমার কাজ করার কি দরকার বলো তো? তুমি ছেড়ে দাও, বাড়ির রেশন যা আছে আমরাই সব ব্যবস্থা করে নেব। কিন্তু আমি বললাম না দিদি, বাড়ির সব জিনিস আমি নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। বিবেক ওখান থেকে নিজের ঘরের ভিতর চলে যায়। তখনই ওদের ছোট বোন অঞ্জুও ওদের ঘরে চলে আসে। আরে বিবেকদা, যখন রাধা দিদি বাড়ির রেশনের টাকা তোমায় দিচ্ছিল তখন তুমি কেন সেটা নিলে না? আরে এই বাড়িতে আমাদের সাথে ও তো থাকে, তাহলে ওরও তো বাড়িতে কিছু টাকা দেওয়া উচিত না? গুনে গুনে ৩,০০০ টাকা দিচ্ছিল। এবার বলো তো এইটাতে কি হবে এই বাড়ির? আরে এটাতে তো এই বাড়ির কিছুই আসবে না। আরে কিন্তু এই টাকাটাও যদি আমরা না নিই তাহলে তো আমাদের লোকসান হবে না? আমরা কি ওর বাবা মা নাকি যে ওকে ফ্রিতে খাবার দেব? দেখো অঞ্জু, আমরা যদি ওর থেকে এইটুকুনি টাকাও না নিই, ও ভাববে যে আমরা দয়া করছি এবং ওকে এখনও এই ঘরে ভাগ দিয়ে যেতে হচ্ছে। কিন্তু আসলে তো ওর দেওয়া টাকাতে আমাদের কিছুই হবে না। আমরা নিজেদের খরচাতেই আমাদের ঘরে এসি লাগিয়েছি, টিভি, ফ্রিজ সব কিছু এনেছি। এটাতে তো ওর কোনো যোগদান ছিল না। কিন্তু হ্যাঁ, এসির নিচে হাওয়াটা খেতে সবার আগে বসে যায় ও। তার উপরে এখন বিয়ে করারও তো কোনো নাম নিচ্ছে না ও। আমার তো মনে হয় পুরো জীবনটাই আমাদের সঙ্গে কাটাবে, আর আমাদেরকে জড়িয়েই সারা জীবন পেরিয়ে যাবে। আমাদের যে করেই হোক ওকে এখান থেকে সরাতেই হবে। আরে সেটা তো ঠিক আছে, কিন্তু ওকে বাড়ি থেকে বার করব কি করে? ও নিজে তো বাড়ি থেকে বেরোবে না, আমাদেরই কিছু করে ওকে বার করতে হবে। আমি একটা কাজ করি, গ্রামের এই বাড়িটা ভাড়া দিয়ে দিই, আর ওকে বলবো যে আমরা এই ঘরটা বেচেই দিয়েছি। নিজের ভাগটা চাইলে ও একটু একটু টাকা দিয়ে দেবো ওকে। আর এমনিতেও আমরা দুজন তো শিফট হতেই চাইছিলাম, তো ওকে এখানে রেখে চলে যাব, তারপর নিজের থাকার যোগদান নিজেই করে নেবে ও। দুই ভাই বোন এই প্ল্যানটা বানিয়ে গ্রামের বাড়িটা ভাড়ায় দিয়ে দেয়, আর রাধাকে বলে যে ওই বাড়িটা ওরা বেচে দিয়েছে। আমি তোদের থেকে এটা কখনো আশা করিনি। আমি তো স্বপ্নেও কখনো ভাবিনি যে তোরা মা বাবার এই স্মৃতিগুলো এইভাবে টাকার জন্য বিক্রি করে দিবি। তোরা বাড়ি বিক্রি করার আগে একবার আমার সাথে কথাও বললি না। দেখো দিদি, মাম্মি পাপা চলে যাওয়ার পরে আমরা এই বাড়িতে থাকতে চাই না, আমরা এই বাড়িটা বেচে দিয়েছি। বাড়িটা যেহেতু গ্রামে তাই জন্য বেশি দাম পাইনি, কিন্তু এটা হলো তোমার ভাগের ৫০,০০০ টাকা। এই পয়সা দিয়ে তোমার যা ইচ্ছে তুমি করো, কারণ আমরা তো গ্রাম ছেড়ে শহরে যাচ্ছি, আমাদের অফিসগুলো তো ওখানেই। এই জন্য আমরা দুজন এখন শহরেই থাকবো। এটার কি মানে যে তোরা দুজন ওখানে থাকবি? আমিও তো তোদের সাথে যাব, আমি এখানে একা থরেই না থাকবো। ক্ষমা করো দিদি, আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে পারবো না। শহরের জীবন অনেক খরচের, আমাদের দুজনের খরচা তোলাই আমাদের জন্য বড় ব্যাপার। এই সময় আমরা অন্য কারোর খরচা আর তুলতে পারবো না। অঞ্জুর এই কথাগুলো শুনে রাধা কিছুই বলে না। ও বুঝতে পারে যে ওরা দুজন ওকে কি বোঝাতে চাইছে। এই জন্য ও আর ওদের সাথে তর্ক না বাড়িয়ে চুপচাপ নিজের জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে যায়। একটা ছোট্ট ঝুপড়িতে ভাড়া নিয়ে সে ওখানে থাকতে শুরু করে। এখন ও প্রতি মাসে ওই টুকটাক মজুরির কাজ করে আর নিজের ঘর থেকে জলের ব্যবস্থা করত। তার খেয়াল রাখার মতো গ্রামে কেউ ছিল না। তখনই একদিন ওর শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়। তখনই ওর গ্রামের এক কাকাকে বলে বিবেকের কাছে ফোন করে, বাবা, তোমার বোনের শরীরটা খুব একটা ভালো নেই, তুমি তাড়াতাড়ি একটু গ্রামে চলে এসো। দেখো কাকা, তুমি আমার দিদিকে বলে দাও যে আমার পক্ষে এখন যাওয়াটা সম্ভব নয়। আমাদের এই শহরে অনেক কাজ আছে,
তাই আমরা দুজন গ্রামে যেতে পারবো না। ওর যদি শরীর খারাপ হয়ে থাকে কোনো ব্যাপার নয়, কয়েকদিন গেলেই ও ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের সময় দিতে পারবো না। কাকা ফোনটা স্পিকারে রেখেছিল, তো রাধা ওদের সব কথা শুনতে পেয়ে যায় আর নিজের চোখে জল নিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। কিন্তু শরীরটা যেহেতু খারাপ ছিল, সে রাস্তাতেই মাথা ঘুরিয়ে পড়ে যায়। তখন একটা ছেলে তাকে উঠিয়ে হসপিটালের দিকে নিয়ে যায়। যখন তার জ্ঞান আসে তখন ওই ছেলেটা ওর সাথে দেখা করতে আসে। তুমি তো সেই রাধাই না যে নিজের ভাই বোনের পড়াশোনার জন্য নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিলে? স্কুলে তুমি আমার সব থেকে ভালো বন্ধু ছিলে, কিন্তু তুমি যখন পড়াশোনা ছেড়ে দিলে তো তারপর থেকে আমি তোমাকে আর দেখতেই পাইনি, আর আজ তুমি আমাকে এরম অবস্থায় দেখা হলো। তোমার পরিবারের সবাই ঠিক আছে তো? অংশের এই কথাগুলো শুনে রাধার চোখে জল চলে আসে। ওর খুব ভালো ছোটবেলার বন্ধু ছিল, এই জন্য ওকে সবকিছু বলে দেয়। আমি কখনো এটা ভাবিনি যে তোমার ভাই বোন তোমার সাথে এরকম ব্যবহার করবে, কিন্তু ওরা যেটা করেছে সেটা ওদের ব্যাপার। আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমার মতো এত ভালো মেয়ে আজ পর্যন্ত আমি দেখিনি, এই জন্য তুমি আমার সাথে বিয়ে করবে প্লিজ? অনেক বছর ধরে আমি তোমাকে এটা বলতে চেয়েছিলাম, এই কথাটাই যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। অংশের কথা শুনে রাধা ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর যেখানে ওর ভাই বোন ওর সাথে এত খারাপ ব্যবহার করেছিল, সেখানে আজকে ওর বিয়েটা শহরের গণ্যমান্য বিজনেসম্যান ওর ছোটবেলার বন্ধু অংশের সঙ্গেই হচ্ছিল, যার পরে তার জীবনে প্রচণ্ড আনন্দে ভরে ওঠে। ও নিজের ভাই বোনের জন্য যা করেছিল ও কোনোদিনও তার জন্য খারাপ লাগেনি, কিন্তু এত কিছু হওয়ার পরেও সে নিজের ভাই বোনের জন্য সব সময় আনন্দে থাকে। গোপালপুর নামের গ্রামে মহেশ নিজের পরিবারের সাথে থাকত। ওর বাড়িতে তার বউ কবিতা, বয়স্ক মা বাবা এবং 5 বছর বয়সী পিঙ্কি থাকত। মহেশ গ্রামে মজদুরি করে অল্প কিছু পয়সা উপার্জন করে সংসার চালাতো। ওরা প্রচণ্ড গরিব ছিল, তাই ওদের সংসারে সব সময় অর্থের অভাব থাকত, কিন্তু তাও ওরা যেভাবেই হোক নিজের পরিবারটা সামলে চলছিল। আরে কবিতাদি, বাড়িতে আছো নাকি? হ্যাঁ সারদাদি, বাড়িতেই আছি। বলো কি হয়েছে? কবিতাদি, আজকে আমার বাড়িতে একটু লোকজন এসেছে। আমি ওদের জন্য চা বানাচ্ছিলাম, তো দেখলাম বাড়িতে চিনি শেষ হয়ে গেছে। এখন পাড়ার দোকানটাও বন্ধ রয়েছে। তোমার কাছে যদি চিনি থাকে আমায় একটু দেবে, আমি পরে তোমায় দিয়ে দেব। আরে না না, কোনো ব্যাপার না সারদাদি। এই নাও পিঙ্কি, চিনির বাটি সারদাদির বাড়িতে দিয়ে এসো। পিঙ্কি চিনির বাটিটা শারদাকে দিয়ে আসে, কিন্তু ওই চিনির বাটিটা দিয়ে আসার পরে সে তার মাকে এসে জিজ্ঞেস করে, মা, সারদা কাকিমা এক্ষুনি বলছিল তাদের বাড়িতে অতিথি এসেছে, কিন্তু অতিথি কি হয়? আমাদের বাড়িতেও অতিথি আসে নাকি? আরে মা, অতিথি মানে যখনই কেউ আমাদের বাড়িতে বেড়াতে আসে তাকে আমরা অতিথি বলি। আর আমাদের সংস্কারে তো অতিথিকে ভগবানের সমান মানা হয়। তাই যখনই অতিথি বাড়িতে আসে আমাদের খুব ভালো করে তার দেখভাল করা উচিত। অতিথির যেন কখনো কোনো জিনিসের কমতি না হয়। আচ্ছা, মানে যখনই কেউ আমাদের বাড়ি আসবে সে আমাদের অতিথি হয়। তার মানে মামা যখন আমাদের বাড়িতে আসে সেও অতিথি হয়? হ্যাঁ মা, সেও আমাদের অতিথি হয়। তাই জন্যেই তো আমি ওনার জন্যে এত ভালো ভালো খাবার বানাই, যাতে তার সেটা ভালো লাগে আর খুশি হয়ে যায়। কিন্তু মা, অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে কোনো অতিথি আসেনি। তাহলে কি অতিথি রাগ করেছে মা, তাই আমাদের বাড়ি আর আসছে না? আরে না না মা, এরকম কোনো ব্যাপার নেই। কবিতা পিঙ্কিকে এইসব বোঝাচ্ছিল, এমন সময় তাদের বাড়ির ফোনে একটা ফোন আসে। আরে কবিতা বৌমা, ফোনটা তুলে তো দেখ যে কে ফোন করেছে। হ্যাঁ মা, আমি এক্ষুনি দেখছি। কবিতা ফোনটা তুললেই উল্টো দিকে তার ননদ তাকে বলে, কেমন আছো বৌদি, আর বাড়িতে সবাই কেমন আছে? বাড়িতে তো সবাই ঠিক আছে বিশাখা, কিন্তু তুমি আজকে অনেক দিন বাদে আমাদের ফোন করলে। তুমি বলো, কেমন আছো তুমি? আমিও একদম ঠিক আছি বৌদি। ব্যাস, বাচ্চাদের ছুটি পড়ে গেছে, তাই এবারে ওরা দিদার বাড়ি যাওয়ার জন্য জেদ করছে। এখন বাড়িতে বেশি দিন থাকার জন্য তো জায়গা নেই, তাই আমি ভাবলাম বাচ্চাদের একদিন দিদার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি এটাই বলার জন্য ফোন করেছি যে আজ সন্ধেতে আমরা সবাই তোমাদের বাড়িতে খেতে যাচ্ছি, তাই বাচ্চাদের জন্য তুমি কিছু ভালো খাবার বানিও। ঠিক আছে বিশাখা, তুমি চিন্তা করো না, আমি তোমাদের সবার জন্য অনেক ভালো ভালো রান্না করব। কথা শেষ হতেই বিশাখা ফোনটা রেখে দেয়।
বিশাখাকে তার মা বাবা বেশ ভালো জায়গায় পড়াশোনা করিয়েছে। তারপর ওর বিয়ে বিশাল বড়লোকের ঘরে হয়। কিন্তু বড়লোকের বাড়িতে বিয়ে হওয়ার ফলে বিশাখা প্রচণ্ড দিমাগী হয়ে পড়ে। ও নিজের দাদা বৌদির সাথেও কোনোদিন ঠিকভাবে কথাটুকু বলে না। যখনই ও কিছু বলার চেষ্টা করত তখনই তার কথার মধ্যে তার অহংকারটা বেরিয়ে আসতো। আরে বৌমা, কার ফোন ছিল? আরে বিশাখা ফোন করেছিল মা। বাচ্চাদের ছুটি পড়ে গেছে, তাই আজকে ও সবার সাথে রাতের খাবার খেতে আসছে। ও আজকে হঠাৎ আমাদের এখানে এসে খাবার কেন খাবে? এমনিতে তো বিয়ের পর থেকে ও কোনোদিন আমাদের সাথে ঠিক করে কথাই বলে না, আর আজকেও আমাদের এখানে খাবার খেতে আসছে। কোনো ব্যাপার না মা, তুমি কেন রাগ করছো বলো তো? আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে সবার জন্য আজকে কি রান্না করব। বিশাখা আমাকে বলেছে খাবারে কিছু ভালো বানাতে। আমি তো ঠিক জানি না যে ওদের কি ধরনের খাবার পছন্দ হবে। আমার তো সব খাবারই ভালো মনে হয়। আরে বৌমা, তুই যাই বানাবি তাতেই ও তোকে কথা শোনাবে, কিন্তু তাও ও যখন বাড়িতে অতিথি হয়ে আসছে তখন তুই লুচি, আলুর তরকারি আর পায়েস বানিয়ে দে। আচ্ছা ঠিক আছে মা। কবিতা সবার জন্য সুন্দর করে রান্না করে খাবার তৈরি করে। সন্ধে হতেই বিশাখা আর তার বর যতীন আর তাদের দুই বাচ্চা খুশি এবং দেবাংশের সাথে সেখানে এসে পৌঁছয়। মা, দিদার বাড়িটা তো কি সুন্দর। হ্যাঁ, একদম ছোট্ট কিন্তু কত কিউট। আমাদের বাড়ি অনেক বড় হতে পারে, কিন্তু আমার একদম পছন্দ হয় না ওটা। আমার তো দিদার বাড়ি সবচেয়ে ভালো লাগে। আমি যখনই দিদার বাড়ি আসি তখনই খুব ভালো লাগে। আচ্ছা, যখন এই ব্যাপার তাহলে তোরা আমার কাছেই থেকে জানা। আমারও তো তোদের সাথে থাকতে ভালো লাগে, আর পিঙ্কিও তোদের সাথে অনেক ভালো থাকবে। খুশি আর দেবাংশ নিজের দিদার কাছে গিয়ে বসে পড়ে, আর বিশাখা তার বর যতীনের সঙ্গে সামনের খাটে বসে থাকে। কবিতা ওদের জন্য জল নিয়ে আসে, আর সেই সময় মহেশও কাজ থেকে ফিরে আসে। আরে, তুমি এসে গেছো? এসো বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আরে বৌদি, এটা তুমি আমাদের কি জল দিয়েছো? এমনিতেই এত গরম, তার উপর খাবার জন্য একটু ফ্রিজের জলও দিতে পারোনি। এত গরমে এই জল আমরা কি করে খাবো বৌদি? তুমি তো জানোই বিশাখা, আমাদের বাড়িতে কোনো ফ্রিজ নেই। আর তাছাড়া এটা মাটির কলসির জল। মাটির কলসির জল খুব ঠান্ডা হয়। আরে, আজকালকার দিনে মাটির কলসির জল কে খায়? আর তাছাড়া বিয়ের পর তো আমার এইসব জল খাওয়ার অভ্যেসই চলে গেছে, তাই আমি তো এই জল কিছুতেই খেতে পারবো না বাবা। আমি বাড়ি থেকে ঠান্ডা জলের বোতল এনেছিলাম, এক্ষুনি গাড়ি থেকে আনছি। বিশাখা নিজের গাড়ি থেকে একটা ঠান্ডা জলের বোতল নিয়ে আসে। একে বলে ঠান্ডা জল, এটা খেয়ে তেষ্টা মিটলো। এই নাও বাবা, তোমরাও ঠান্ডা জল খাও। তোমাদের দুজনেরও ওই জল ভালো লাগবে না। না মা, আমরা দুজনে তো কলসির জল খেয়েছি। আমাদের দুজনের কলসির জল খুব পছন্দ হয়েছে। ফিল্টারের জলে সেরকম কোনো গন্ধ নেই যেটা আমরা কলসির জলে পেয়েছি। একদম তাজা তাজা মাটির গন্ধ বেরোয়। মাটির কলসির টেস্টটা তো কি সুন্দর লাগছিল। দিদা, আমার প্রচন্ড খিদে পেয়েছে। মাম্মি আমাদের জন্য কি বানিয়েছে? দাঁড়া বাবা, আমি এক্ষুনি তোদের খাবার দিতে বলছি। বৌমা, তুই সবাইকে খেতে দিয়ে দে। খাবার ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগবে না। হ্যাঁ মা, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। কবিতা সবার জন্য খাবারটা নিয়ে চলে আসে। ওয়াও মামি, তুমি আমাদের জন্য আলুর তরকারি, লুচি আর পায়েস বানিয়েছো। এরকম খাবার তো শুধু দুর্গাপূজার প্রসাদেই পাওয়া যায়। তাছাড়া মা তো এই খাবার আমাদের জন্য কখনো বানায় না। হ্যাঁ মামি, আমরা তো মাকে কতবার বলি, কিন্তু মা না আমাদের জন্য এরকম খাবার বানায় না। মা তো আমাদের জন্য খাবার বানানো ছেড়েই দিয়েছে, শুধু আমাদের জন্য একটা কুক রেখে দিয়েছে যে আমাদেরকে রোজ রোজ একই খাবার খাওয়াতে থাকে। আমাদের তো একদমই ওর হাতের খাবারটা পছন্দই হয় না। দেখো না মা, মামি আমাদের জন্য কত সুন্দর খাবার বানিয়েছে। তুমিও আমাদের জন্য এরকম একটু খাবার বানাও না। বাবা, তোমার মামির এগুলো ছাড়া তো আর কোনো কাজই নেই, তাই ওর কাছে খাবার বানানোর জন্য অনেক সময় থাকে। আমাকে তো তোমার বাবার সাথে বিজনেসের কাজও সামলাতে হয়, তাই বাড়িতে রান্নার লোক রেখেছি। বাচ্চারাও না যা খুশি বলতে থাকে। কোনো ব্যাপার না দিদি, বাচ্চারা তো এসব বলতেই থাকে। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমরা সবাই খেয়ে নাও। বিশাখা যখন প্রথমবার খাবারে কামড় দেয়, ও জেনে বুঝেই বলে যে
আমার বিয়ের এত বছর হয়ে গেল, তাও এই বাড়িতে এখনো কিচ্ছু পাল্টায়নি। আরে এত গরমে বাড়িতে এসি নেই, তাহলে কম করে বাড়িতে একটা কুলার লাগিয়ে নাও। কি গরম লাগছে এখানে, আমি তো এই গরমের মধ্যেই কিছু খেতেও পারছি না। তুমিও না দাদা, বাড়িতে কিচ্ছু করছো না। চুপ করে যাও বিশাখা, তুমি যখন থেকে এখানে এসছো তুমি ভুলভাল বলছো। জানি না তোমার এত গরম কিসে লাগছে, আমিও তো এখানে বসে আছি, কই আমার তো গরম লাগছে না। তোমার কথা তো জানি না, কিন্তু আমার এখানে প্রচন্ড গরম লাগছে। না জানি আমি এখানে বাচ্চাদের নিয়ে এলামই বা কেন। ঠিকই বলেছিস মা, তুই এখানে এলেই বা কেন? কারণ তুই তো এই বাড়িতে জন্মাসিনি, তাই না? তুই তো ছোট থেকেই কোনো রাজা মহারাজার মহলে বড় হয়েছিস, তাই ছোট থেকেই তোর আরাম করার অভ্যেস। এসব তুমি কি বলছো মা? তোর মা একদম ঠিক বলেছে, আমিও দেখছি অনেকক্ষণ থেকে। আমি তখন থেকেই ভাবছি যে তুই নিজেই চুপ করবি, কিন্তু তুই তো চুপই করছিস না। আর তুই কি বলছিস নিজের ভাইকে যে ও বাড়িতে কোনো কিছুই করেনি এতদিনে? আরে তোর ভাই তো আজ পর্যন্ত ওরই সুদ দিচ্ছে যা লোন নিয়েছিল তোকে পড়ানোর জন্যে। ছোটবেলায় আমি তো অসুস্থ হয়ে গেলাম, ও নিজে তো পড়তে পারলো না, আর নিজের কষ্ট করে রোজগার করা টাকায় তোকে খাইয়ে পড়ে মানুষ করলো। আর তোর লজ্জা লাগছে না? এসব তুমি কি বলছো বাবা? দাদা আমার পড়াশোনার জন্য টাকা ধার নিয়েছিল, সেটা তার ইচ্ছে ছিল। আমি দাদাকে আমার পড়াশোনার জন্য টাকা ধার নিতে বলিনি। অনেক শুনেছি তোমাদের কথা। চলো যতীন, আমরা এখান থেকে চলে যাই। তোমার যদি এখান থেকে যেতে হয় তুমি যাও, কারণ আমি তো এখান থেকে যাব না। এতক্ষণ ধরে তোমার অসভ্যতামি দেখে দেখে আমারও রাগ হয়ে গেছে। যেই ভাই তোমার জন্য এত কিছু করলো, তুমি তার সঙ্গে আজকে এরকম ব্যবহার করছো। আমার তো আজকে এটা বলতেও লজ্জা লাগছে যে তুমি আমার বউ। যদি আজকে তোমার কাছে পয়সা থাকে, আর মানে এটা নয় যে তুমি তা নিয়ে অহংকার করবে, নিজের পরিবারের সঙ্গে এরম ব্যবহার করবে।